আপনি কার উপর আঙ্গুল তুলে কথা বলছেন? ওরা ভেবেছে তৃণমূলের লোকেরা আসবে, একটু জোর জবরদস্তি চোখ দেখিয়ে কথা বললেই এরা ব্যাকফুটে চলে যাবে। বাঙালি কি বুঝিয়ে দিয়েছে? তোমার রাজনৈতিক বাবাকে গিয়ে বলবে বাংলার মানুষ মরবে আর তোমার কাছে আমি গোলাপ ফুল নিয়ে যাব। জ্ঞানেশ কুমারকে যে উনি কি বলেছেন তার তো কোনো সাক্ষী নেই। এরকম একটা জনশ্রুতি আছে যে উনি গিয়ে জ্ঞানেশ কুমারের পায়ে ধরেছেন এবং বলেছেন আপনি এরকম কড়াকড়ি করবেন না, আমরা পিসি ভাইপো দুজনেই ধনে প্রাণে মারা যাব। বাইরে এসে বলেছেন আমি গণেশ কুমারকে বলেছি আঙ্গুল তুলে বলবে না ইত্যাদি সমস্ত। বাংলার বীর অনেকেই দিল্লি যান এবং তারা দিল্লি গিয়ে কিরকম কেঁচো হয়ে যান, বাংলায় গোখরো সাহেব দিল্লি গিয়ে কেঁচো হয়ে যান, সে সম্বন্ধে আমার কিছু ধারণা আছে। এর চেয়ে বেশি কিছু আমি বলতে চাই না। আরে আপনি মনোনীত, আমরা নির্বাচিত, আমাদের মানুষ ভোট দিয়ে পাঠিয়েছে। আপনাকে আপনার প্রভুরা চিঠিতে সই করে নোটিফিকেশন ইস্যু করে পাঠিয়েছে। দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। যাদের মনোনীত করা হয়েছে তারা তো মনোনীত অকারণে করা হয়নি, ভাবনা চিন্তা করেই সংবিধান প্রণেতাটাকে করেছেন তারা। সেটা তো পিসি ভাইপো মিলে ঠিক করেন। অতএব সংবিধান প্রণেতারা যেরকম করেছেন এবং যথেষ্ট ভাবনা চিন্তা করে করেছেন, ওই সময় হয়তো এত লেখাপড়া করেননি। মোদীর সরকার বলেছে হিসেব দাও টাকা নাও, হিসেব দিতে পারছে না, কারণ 100 দিনের টাকা থেকে চুরি করেছে তৃণমূল, সেই জন্য হিসেব দিতে পারছে না, সেই জন্য 100 দিনের টাকা পাওয়া যাচ্ছে না। বর্তমানে বঙ্গ বিজেপি বলতে একেবারে অমিত শাহর যে বঙ্গ সফর আমরা দেখতে পেলাম, এবং অমিত শাহর বঙ্গ সফরের পর একেবারে ৮ মাস পর একেবারে দিলীপ ঘোষের যে কামব্যাক বলা যেতে পারে, কিভাবে দেখছেন এই বিষয়টি? দিলীপ ঘোষের এটা কামব্যাক আদৌ নয়, কারণ তিনি তো পার্টি ছাড়েননি, পার্টিতেই ছিলেন। একটু অন্য দলের সাথে একটু ফ্লার্টিং করেছিলেন, তার চেয়ে বেশি কিছু নয়। অর্থাৎ তিনি দলেই ছিলেন, দলেই আছেন। কিন্তু স্যার বর্তমানে তিনি সাংবাদিক সম্মেলন করছেন, একের পর এক বৈঠক করছেন, এবং যে বিষয়টা বলছেন যে নিচু তলার কর্মী যারা আছে দলে তারা কখনো তাকে গো ব্যাক বলেনি, কিন্তু যারা তৃণমূল থেকে এসছে তাকে গো ব্যাক বলে অভ্যস্ত, তারা বিষয়টা ভুলতে পারছে না, অভ্যাস হয়ে গেছে, তাই তারা বলবেন। গণতান্ত্রিক দেশ, ওর যে কোনো কিছু বলবার স্বাধীনতা আছে। কিন্তু এই যে ২৬-এর নির্বাচন আমরা এর আগেও দেখেছি, অভিজিৎ গাঙ্গুলি প্রাক্তন বিচারপতি তিনিও বলেছিলেন দিলীপ ঘোষের মতন কেউ হয় না বিজেপিতে। আপনার কি ঠিক একই মত? বললাম তো গণতান্ত্রিক দেশ, যার যা কিছু বলবার অধিকার আছে। কিন্তু কিভাবে দেখছেন এই বিষয়টা? আপনিও তো বহু বছর ধরে ওর বিজেপি করছেন। আমি এটা ওদের মতামত হিসেবেই দেখছি, আর কিছু নয়। ওদের মতামতের সঙ্গে আমার মতামত মিলবে কিনা সেটা ওদের বিচার্য নয়। আমার মতামত যা আছে আমি তো বিভিন্ন সময় পরিষ্কার করে দিয়েছি। অভিজিৎ গাঙ্গুলিও দলের মধ্যে আছেন, দিলীপ ঘোষও দলের মধ্যে আছেন, ছিলেন, আগামী দিনেও থাকবেন আশা করি। কিন্তু স্যার এই যে তিনি একেবারে দলে মানে ৮ মাস পর সক্রিয় হওয়ার পরেই তিনি বললেন তিনি খড়গপুর থেকে দাঁড়াতে চান, ইচ্ছে প্রকাশ করলেন। কিন্তু বর্তমানে হিরণ সেখানকার বিধায়ক রয়েছেন। এটা কি নিজেদের মধ্যে একটা গোষ্ঠী কোন্দল সৃষ্টি বলা যেতে পারে? কেন গোষ্ঠী কোন্দলের কথা আসছে কোথা থেকে? যে কোনো দলের মধ্যে টিকিটের জন্য একটা বিশেষ জায়গায় টিকিটের জন্য প্রার্থী অনেকেই থাকে, সবাই তো টিকিট পায় না, একজন পায়। অতএব দলই ঠিক করবে উনি টিকিট পাবেন কি পাবেন না। কিন্তু এটা কি কোথাও না কোথাও সেই তৃণমূলকে সুবিধা করে দেওয়া কি বলেছেন? মানে এই অভিযোগ উঠছে। কিভাবে কে তুলছে অভিযোগ? হাস্যকর কথা। আরে আপনি মনোনীত, আমরা নির্বাচিত, আমাদের মানুষ ভোট দিয়ে পাঠিয়েছে। আপনাকে আপনার প্রভুরা চিঠিতে সই করে নোটিফিকেশন ইস্যু করে পাঠিয়েছে। দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। আপনি কার উপর আঙ্গুল তুলে কথা বলছেন? ওরা ভেবেছে তৃণমূলের লোকেরা আসবে, একটু জোর জবরদস্তি চোখ দেখিয়ে কথা বললেই এরা ব্যাকফুটে চলে যাবে। বাঙালি কি বুঝিয়ে দিয়ে এসছে? তোমার রাজনৈতিক বাবাকে গিয়ে বলবে বাংলার মানুষ মরবে আর তোমার কাছে আমি গোলাপ ফুল নিয়ে যাব। হ্যাঁ, তৈরি থাকো, তৈরি থাকো। আজ অভিষেক ব্যানার্জি গেছে, পরে মমতা ব্যানার্জি যাবে। জ্ঞানেশ কুমারকে যে উনি কি বলেছেন তার তো কোনো সাক্ষী নেই।
এরকম একটা আহ, জনশ্রুতি আছে যে উনি গিয়ে জ্ঞানেশ কুমারের পায়ে ধরেছেন এবং বলেছেন আপনি এরকম কড়াকড়ি করবেন না, আমরা পিসি ভাইপো দুজনেই ধনে প্রাণে মারা যাব। বাইরে এসে বলেছেন আমি গণেশ কুমারকে বলেছি আঙ্গুল তুলে বলবে না ইত্যাদি এ সমস্ত। বাংলার বীর অনেকেই দিল্লি যান এবং তারা দিল্লি গিয়ে কিরকম কেঁচো হয়ে যান, বাংলায় গোখরো সাহেব দিল্লি গিয়ে কেঁচো হয়ে যান, সে সম্বন্ধে আমার কিছু ধারণা আছে। এর চেয়ে বেশি কিছু আমি বলতে চাই না। সেনাবাহিনী প্রধানত নির্বাচিত মনোনীত, দেশের প্রধান বিচারপতি মনোনীত, দেশের এরকম অনেক পদ আছে যেটা মনোনীত। এই যে কে মনোনীত হবে কে নির্বাচিত হবে সেটা তো আমাদের সংবিধানে ঠিক করে দেওয়া আছে এবং প্রত্যেকেরই গুরুত্ব আছে। যাদের মনোনীত করা হয়েছে তারা তো মনোনীত অকারণে করা হয়নি, ভাবনা চিন্তা করে সংবিধান প্রণেতাটা করেছেন তারা, সেটা তো পিসি ভাইপো মিলে ঠিক করেন। অতএব সংবিধান প্রণেতারা যেরকম করেছেন এবং যথেষ্ট ভাবনা চিন্তা করে করেছেন, অভিষেক হয়তো এত লেখাপড়া করেননি যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ডিবেটস বলে এক বেশ কয়েক খণ্ড বই আছে, তার মধ্যে ওটা উনি যদি কষ্ট করে পড়তে পারেন তাহলে দেখতে পাবেন যে কে মনোনীত কে নির্বাচিত, কেন মনোনীত কেন নির্বাচিত সে সম্বন্ধে খুব সবিস্তারে লেখা আছে। এর চেয়ে বেশি আর কিছু মুখে বলবার দরকার নেই। আমার মনে হয় না উনি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ডিবেটস কোনোদিন পড়েছেন। আমি ইতিমধ্যেই তৃণমূলের প্রত্যেকটা কর্মী সমর্থক এবং বাংলার মানুষকে কথা দিয়েছি যে তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা এবং ভোট শতাংশ 2021-এর নিরিখে 26-এ বাড়বে। 2021-এ তৃণমূল জিতেছিল 214, এবার একটা হলেও আসন বাড়বে। আমি তো বললাম গণতান্ত্রিক দেশ, বারবার বলেছি গণতান্ত্রিক দেশ, যার যা কিছু যা খুশি বলার অধিকার আছে, আমি তাতে আর বলবার কি। কিন্তু এসআইআর করেছে বিজেপি, কিন্তু একেবারে বাংলার মানুষ গণতান্ত্রিক ভাবে ভোট দিয়ে তুমি এফআইআর কি করবে। বলছো? তুমি এসআইআর করেছে বিজেপি, অভিষেক এসআইআর ব্যানার্জি করেছে বলছে। অভিষেক ব্যানার্জি তো গণতান্ত্রিক দেশ, যা খুশি করতে পারে। অভিষেক ব্যানার্জি বলতে পারে যে গতকাল আমি চাঁদে গিয়েছিলাম, চাঁদ থেকে ফিরে এলাম সবে, তাতে কোনো কিছু আটকাবে না, মামলাও হবে না ওর বিরুদ্ধে। কিন্তু এসআইআর করেছেন নির্বাচন কমিশন, এই জিনিসটা জানা উচিত। মোদীর সরকার বলেছে হিসেব দাও টাকা নাও, হিসেব দিতে পারছে না, কারণ 100 দিনের টাকা থেকে চুরি করেছে তৃণমূল, সেই জন্য হিসেব দিতে পারছে না, সেই জন্য 100 দিনের টাকা পাওয়া যাচ্ছে না। চিটিবাটালি কি হয়েছে? হিসেব দিতে হবে, হিসেব না দিলে ইউটিলাইজেশন সার্টিফিকেট না দিলে কেউ টাকা দেবে না। চিঠি পাঠিয়েছেন তো কি হয়েছে? চিঠি পাঠিয়ে এবারে রাজ্য জয় করে নিয়েছেন, সেরকম কিছু নয়। কিন্তু এসআইআর এর বিরোধিতা করে মুখ্যমন্ত্রী 43 দিনের মধ্যে 3বার চিঠি দিয়ে দিয়েছেন জ্ঞানেশ। 10 বার চিঠি দিলেও কি হবে? চিঠি দিলে হবে না, অডিটেড ইউটিলাইজেশন সার্টিফিকেট পাঠাতে হবে। এটা মুখ্যমন্ত্রী জানা উচিত, মুখ্যমন্ত্রী জানেন, জেনে শুনে তিনি যেটা দেওয়ার দরকার সেটা না দিয়ে এই সমস্ত আবল তাবল কাজ করছেন। কিন্তু যে শুনানি হচ্ছে, শুনানিতে বিএলএ দের উপস্থিত থাকতে দিচ্ছে না, এতে যে এসআইআর প্রক্রিয়া এটা স্বচ্ছতা এবং নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছেন মুখ্যমন্ত্রী। তুলুন, ক্ষতি কি আছে? প্রশ্ন তুলতেই পারেন। কিন্তু স্যার বারংবার এই যে এসআইআর চর্চার মুখে আসছে, মুখ্যমন্ত্রী চিঠি দিচ্ছেন, পাল্টা শুভেন্দু অধিকারী চিঠি দিচ্ছেন, তো 26-এর নির্বাচন কোন জায়গায় দাঁড়িয়ে আছে আপনার মনে হয়? স্বচ্ছ 26-এর ভোট হবে? নির্বাচন যথাসময়ে হবে, স্বচ্ছ আর ভোট হবে? যথাসময় 100 বার স্বচ্ছ হবে, সেই জন্যই এসআইআর হচ্ছে। এবং যদি যথাসময় নির্বাচন না হয় তাহলে ওই 27শে মে না একটা কি ডেট আছে, ডেটটা পার হয়ে গেলে রাজ্যের রাষ্ট্রপতি শাসন হয়ে যাবে। যদি রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হয়, সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কি লাভ হবে না ক্ষতি হবে? কি তা হবে? তো আমি বলতে পারবো না, এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করো। উনি তো উনি রাষ্ট্রপতি শাসন পছন্দ করেন কি করেন না সেটা ওর কাছ থেকে জেনে নাও তুমি। বঙ্গ বিজেপির কি সুবিধা হবে? বঙ্গ বিজেপির কোনো সুবিধা অসুবিধার প্রশ্ন নেই। বঙ্গ বিজেপি নির্বাচনের জন্য, নিরপেক্ষ নির্বাচনের জন্য তৈরি হচ্ছে। স্যার একেবারেই শেষ একটি প্রশ্ন। ব্রিগেড ময়দান আমরা কিছুদিন আগে দেখেছিলাম একেবারে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ সেই ব্রিগেড ময়দানে, এবং আজকে একেবারে হুমায়ুন কবির তিনি ব্রিগেড ময়দানের সভাস্থল
পরিদর্শন করতে গেছিলেন তাদের একটি সভার জন্য এবং সেখান থেকে তাকে গো ব্যাক স্লোগান দেওয়া। তা আমি জানি না, এ সম্বন্ধে আমার কোনো ধারণা নেই, আমি শুনিনি এটা। যে করেছে ভালোই করেছে। কেন? হুমায়ুন কবিরকে কেন মোবাইল বলতে পারে? গণতান্ত্রিক দেশ, তোমাকে বারবার একটা কথা বলছি, গণতান্ত্রিক দেশ, সকলের কথা বলার অধিকার আছে। কেউ মানহানি করতে পারে না, কেউ অশ্লীল কথা বলতে পারে না, কিন্তু স্বাভাবিক রাজনৈতিক কথা বলার সকলের অধিকার আছে। তারা একে হুমায়ুন কবিরকে গো ব্যাক বলেছে, তার মধ্যে আশ্চর্যের কি আছে? তারা তাদের নিজেদের কথা বলেছে।